তোমাকে আর কতবার বলবো যে আমাকে সোনার একটা সাতনড়ি গলার হার বানিয়ে দাও? আমার কোনো কথাই তো তোমার কানে যায় না। আমাকে কি মানুষ বলে তোমার মনে হয় না? তোমার কি টাকা পয়সার অভাব আছে যে আমাকে একটা জিনিসের জন্য তোমাকে এতবার বলতে হবে? প্রতি সপ্তাহে তোমার এত শত বায়না আমার আর ভালো লাগে না গিন্নি। এইবারে তোমার ওই চাওয়া পাওয়ার মাত্রাটা একটু কমাও। এখনো সময় আছে। মাসে একটা জিনিস চাইলে সে ঠিক আছে, কিন্তু প্রতি সপ্তাহে একটা করে সোনার গহনা, এগুলো কি কোনো কথা হলো গিন্নি? তুমিই বলো। কোনটা কথা আর কোনটা কথা নয় সেটা তো তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে না। তোমাকে যেটা বলছি তুমি সেইটা করো, তা না হলে কিন্তু এই ঘরেতে আমি তুলকালাম বাঁধিয়ে দেব। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করো গিন্নি, কিন্তু এখন আমি তোমার ওই সাতনড়ি হার বানিয়ে দিতে পারবো না। আমি যদি এই সব হারটার নিতে হয় তাহলে আগামী মাসে নিতে হবে, এখন একদমই হবে না। ও আচ্ছা, এইটা কি তোমার শেষ কথা? তাহলে তুমিও শুনে রাখো, আজ থেকে খাওয়া দাওয়া আমি বন্ধ করে দিলাম। যতক্ষণ না তুমি আমার গলার হার বানিয়ে দিচ্ছ ততক্ষণ আমি জলও ছোবো না। তুমি থাকো তোমার টাকা পয়সা আর কাজ নিয়ে। আমার ছোট বোনের বরের যদি এমন টাকা পয়সা থাকতো তাহলে বলার আগেই তাকে হার বানিয়ে দিত, কিন্তু তোমার এত টাকা পয়সা থাকার সত্ত্বেও আমার কোনো আবদারই তুমি রাখতে চাও না। ঠিক আছে গিন্নি, আর আমাকে খোঁটা দিতে হবে না। আমি তোমাকে হার বানিয়ে দেবো, যাও। বিকেলে তোমাকে নিয়ে গয়নার দোকানে যাব। এখন তো মাথাটা একটু ঠান্ডা করো। এই তো আমার লক্ষ্মী বর কত সুন্দর করে বললো আমাকে হার বানিয়ে দেবে। আমি অনেক খুশি গো, অনেক খুশি। আচ্ছা শোনো, আমি তোমার জন্য খাবার বাড়ছি, তুমি খাবার খেয়ে এখনই কাজে বেরিয়ে পড়ো। আর আজ একটু তাড়াতাড়ি কাজে থেকে ফিরো, বিকেলে তো আবার গয়নার দোকানে যেতে হবে নাকি? জো হুকুম মহারানী, তোমার কথা না শুনলে এ সংসারে থাকা যাবে? আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবারটা তৈরি করো। আচ্ছা ঠিক আছে গো, ঠিক আছে। গিন্নি, তুমি কত সুন্দর পায়েস রান্না করেছো। মনে হয় পুরোটা পায়েস আমি একাই খেয়ে ফেলি। তুমি এমন ভাবে বলছো যে সবটা পায়েস আমি একা খাবো বলেই রান্না করেছি। তোমার জন্যই পায়েস রান্না করেছি, তা তুমিই তো খাবে নাকি? নাও নাও, আগে পায়েসটা খাও, অনেক কষ্ট করে রান্না করেছি, তারপরে কথা বলো। খাওয়ার সময় এত কথা বলতে নেই। এটা পায়েস নয় গো গিন্নি, এটা পায়েস নয়, এটা হলো অমৃত। গিন্নি, তোমায় একটা কথা বলি। কি বলতে চাও আমায় বলে বলো না। এত ইতস্তত বোধ করছো কেন তুমি? এমন ভাবে কথা বলো তুমি, মনে হয় আমি যে তোমার পর কেউ। বলে ফেলো গো, বলে ফেলো, এই কথা আমায় জিজ্ঞাসা করবে। আচ্ছা গিন্নি, তোমার বড় বোন আর তোমার তো একই গ্রামে বিয়ে হয়েছে, যেখানে তোমার বড় বোনের বর এতটা ধনী আর অপরদিকে আমি কত গরিব। তুমি আমার সংসারে খুবই কষ্টে আছো, তাই না গিন্নি? এটা তুমি কেমন কথা বললে? আমাদের সংসারে সবকিছুর অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসার কি কোনো কমতি আছে? আমারও তো টাকা পয়সা লাগবে না গো। কিন্তু গিন্নি, সব মেয়েরাই তো চায় তাদের বরের অনেক টাকা পয়সা থাকুক, তার অনেক গয়না থাকুক। এটা সব মেয়ের বেলায় এক নয় গো, এটা যার যার মর্জি। কারোর শখ অনেক টাকা পয়সার মালিক হবে, কারোর শখ অনেক গয়না কিনবে,
আবার কারোর শখ নিজের সংসারে সুখ রাখবে। আমার এত আভিজাত্যের দরকার নেই গো। আমি সকল সময় চাই আমরা দুজন যেন সুখে শান্তিতে বসবাস করি। আসলে গিন্নি, তোমার মন আর মানসিকতা আর 10টা মেয়ের মতো নয়। তুমি কত ভালো গিন্নি, কিন্তু আমি একটা কথা ভেবেছি। কিছু টাকা জমিয়ে আমি তোমাকে একটা জিনিস উপহার দেব। আমার কোনো উপহারের দরকার নেই গো, শুধু তুমি আমার সাথে দেখো, এইটাই আমার সব থেকে বড় উপহার। আচ্ছা শোনো না, এখন এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে কাজে চলে যাও। আচ্ছা গিন্নি, তাই করছি। বাড়িতে কেউ আছো নাকি গো মা? আমাকে একটু জল খেতে দেবে। জল তেষ্টায় গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আমাকে একটু জল দেবে মা। কে তুমি বুড়ি? এখানে উড়ে এসে জুড়ে বসেছো, আর কি বা চাইছো আমার কাছে শুনি? বলছিলাম কি মা, খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবে আমায়। তোমার মতো ভিক্ষুক বুড়িদের এই একটাই সমস্যা, এখন জল খেতে চাইছো, একটু পরে আবার খাবার খেতে চাইবে। আমার বাড়িতে এইরকম বুড়িদের আমি কোনো কিছুই খেতে দিই না। এখন এখান থেকে যাও তো বুড়ি, আমার অনেক কাজ রয়েছে। কাজের সময় ডাকাডাকি করে আমার কাজটাই সব পণ্ড করে দিয়েছো। কি রে মা, আমি তো তোর কাছে শুধু একটু জলই খেতে চেয়েছি, আর তার জন্য এত কথা শোনাচ্ছিস আমায়। বড় লোকেরা এমনই হয়, মানুষকে মানুষ বলে তো আঁকাই করে না। যা বলছো তা কি ভাবনা চিন্তা করেই বলছো? মুখটা সামলে কথা বলো বুড়ি। তোমার যদি এতই জল তেষ্টা পায়, ওই যে পাশের সাঁকোটা আছে, ওটা পেরিয়ে একটা গরিব দুঃখিনীর বাড়ি দেখতে পাবে। ওখানে গিয়ে জল কেন, তুমি যা খেতে চাইবে তোমাকে তাই খাওয়াবে। এদিক দিয়ে আসার সময় একটা বাড়ি অবশ্য আমি দেখেছিলাম। ওই বাড়ির বউটা নাকি অনেক ভালো। যাই তবে ওখানে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওখানে যাও। ওখানে গিয়ে দেখবে তাদের রাজপ্রাসাদে ফল মূল খাবার দাবার ভর্তি। ওটা কে জানো? ওটা হলো আমার নিজের আপন বোন। তার বরকে জানো? তার বর হচ্ছে একটা দিনমজুর। সে আর তার বর হচ্ছে পরোপকারী, গরিবের বন্ধু। একটা মানুষ যদি মানুষের উপকার করে থাকে, তবে তাকে নিয়ে এত হাসি ঠাট্টা করার কি আছে শুনি? এই বুড়িয়াই, তুমি এখান থেকে যাবে, না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যত সব ময়লা নোংরা আবর্জনা কোথা থেকে আসে তা কেই জানে। ঘরে থেকে কেউ আছো? আমার যে ভীষণ জল তেষ্টা পেয়েছে মা, দয়া করে একটু জল দেবে। আরে বুড়িমা, তোমার কি খুব জল তেষ্টা পেয়েছে? আর তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি সারাটা দিন কিছুই খাওনি। তুমি একটু দাঁড়াও বুড়িমা, আমি তোমার জন্য আগে একটু জল নিয়ে আসি, তারপর তোমাকে খাবার খাইয়ে তবেই কিন্তু এখান থেকে ছাড়বো। আমি গরিব মানুষ বুড়িমা, আমার কাছে পান্তা ভাত আর জল ছাড়া তেমন কিছুই নেই। হ্যাঁ রে মা, ওই বড় লোক বাড়ির দেমাকে বউটা আসলে ঠিক কথাই বলেছিল। সত্যি সত্যি তুই হলি গরিবের বন্ধু, অসহায়ের সাথী। তুমি কার কথা বলছো বুড়িমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই বড়লোক বাড়ির মেয়ে মানে তুমি কি আমার বড় বোনের কথা বলছো? তুমি সেখানে কেন গিয়েছিলে
বুড়িমা, সবটা খুলে বলো আমায়। জানো বুড়িমা, ভাগ্যক্রমে আমার একজন গরিব মানুষের সাথে বিয়ে হয়েছে, আর আমার বড় বোনের বিয়ে হয়েছে খুবই ধনী একজন ব্যক্তির সাথে। কিন্তু বুড়িমা, এই গরিবের সংসারে আমি যে এতটাই সুখে আছি সে তোমায় কি বলবো। মনে হয় আমি স্বর্গে আছি। তোমার বোনই তোমার ঠিকানাটা আমায় দিয়েছে, কিন্তু মা, তোমার বড় বোনের ব্যবহার এতটাই খারাপ যে কি বলবো। একটু জল খেতে চাইছিলাম, আমাকে যে যা তা বলে বাড়ি থেকে বের করে দিল। মানুষের সাথে মানুষ কি এমন ব্যবহার করে মা? এমন তো নয় যে আমি খাবার খেতে চাইছিলাম। আসলে বুড়িমা, বড় দিদি ছোটবেলা থেকে এইরকম স্বভাবের, একটু বদমেজাজি। ওর কথায় তুমি কোনো কষ্ট পেও না বুড়িমা, আর তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বুড়িমা। তোর মতো বোন যদি প্রতি ঘরে ঘরে থাকতো তাহলে বনে বনে সম্পর্ক খুবই ভালো থাকতো। আসলে তুই ভালো মেরে মা, অনেক ভালো। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি যে বলেছিলে সকালে আমার জন্য ওষুধ কিনে আনবে, কোথায় তোমার ওষুধ? একটু ধৈর্য ধর মা, আমি যে তোকে বলেছিলাম তোকে ওষুধ এনে খাওয়াবো। কিন্তু শোন না মা, আমার হাতে একটি টাকাও নেই। তোর বাবার সাথেও যোগাযোগ করতে পারছি না। তোর বাবা সেই যে সরে গেল, তারপরে থেকে কোনো খবরই পাইনি। এর মধ্যে তুই এতটা অসুস্থ হয়ে গেলি যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তবে আজ পাড়ার দিকে একটু বেরোবো, দেখি কারোর হাতে পায়ে ধরে কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি কিনা। তুমি কোনোদিন টাকার জোগাড় করতে পারবে না, আর আমার জন্য ওষুধও নিয়ে আসতে পারবে না মা। আমি শুধু কষ্টই পেতে থাকবো। আমি তোকে কথা দিলাম মা, আজকের যে কোনো প্রকারে হোক তোর জন্য আমি ওষুধ কিনে আনবোই আনবো। তুই একটু শান্ত হ মা, একটু ধৈর্য ধর। আমার কথাটা একটু শোন মা। আর কত ধৈর্য ধরবো মা? আমি কখন থেকে তোমাকে বলছি আমি ঠিক মতো শ্বাস ফেলতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মা, তুই একটু এখানে শুয়ে থাক, আমি এখনই পাড়ায় বেরোচ্ছি। আজকের যে কোনো প্রকারে হোক তোর জন্য আমি ওষুধ কিনে আনবোই আনবো। ঠিক আছে মা, তুমি আমার জন্য একদম চিন্তা করো না, আমি এখানেই শুয়ে থাকবো। তুমি আমার জন্য ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। দিদি ভাই, ও দিদি ভাই, দয়া করে তুমি আমার একটু উপকার করো না। আমার মেয়েটার গতকাল থেকে জ্বরে গা পুড়ে যাচ্ছে। কোথাও আমি একটা টাকাও ধার পাচ্ছি না যে মেয়েটাকে দুটো ওষুধ এনে খাওয়াবো। দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও না দিদি ভাই, তোমার দুটি পায়ে পড়ি। তোমার মেয়ের অসুখ করেছে, তাতে আমি কি করব শুনি? তোমার মেয়ের অসুখের টাকা আমাকে কেন দিতে হবে? আমি কি এখানে পরোপকারী সংস্থা খুলে বসেছি? যাও যাও বাপু, আমার বউয়ের ব্যবসায় এখন খুব মন্দা চলছে, এখন কোনো টাকা পয়সা হবে না। তুমি অন্য কোথাও গিয়ে চেষ্টা করো, আমার কাছে কোনো ধার বাকি হবে না। দিদি, এটা কি কোনো কথা হলো? তোমরাই তো এই গ্রামের সব থেকে বড় ধনী মানুষ, আর তোমাদের কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে কার কাছে থাকবে বলো তো? আমাদের কাছে কত টাকা আছে না আছে এখন কি সেটা তোর কাছেই কৈফিয়ত দিতে হবে? তুই কে রে?
জমিদারের বউ, কোন জমিদারের গিন্নি? ধর আমাদের কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু তোকে আমি দেব না। কারণটা কি জানিস? কারণটা হলো তোরা গরিব, তোরা অভাবী। তোদেরকে টাকা ধার দিলে তোরা যে ফেরত দিবি তার নিশ্চয়তা কতটুকু? তাই বলছে এখনো সময় আছে, আমার বাড়ির উঠোন থেকে এখনই বিদায় হ। তুমি আমাকে এইভাবে অপমান করতে পারছো দিদিভাই। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কথা দিয়ে কথা ভঙ্গ করি না। আমার মেয়েটাকে যদি চিকিৎসা করাতে না পারি, তাহলে বোধহয় মেয়েটাকে আর বাঁচানো যাবে না। কি করবো কিছুই বুঝতে পারছি না। ও বৌদি, তোমার কি হয়েছে বলো তো? তোমার চোখ মুখ এমন লাগছে কেন? মনে হয় তুমি খুব দুশ্চিন্তায় আছো। আমাকে একটু খুলে বলো তো তোমার কি হয়েছে। আর তোমায় কি বলবো বোন, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো। গতকাল থেকে আমার মেয়েটা যে এতই অসুস্থ, তা আর কি বলবো তোমায়। কি বলছো তুমি বৌদি? তা মেনুকে এখনো ডাক্তারের কাছে নিয়ে যাওনি? আর তুমি এখানে এইভাবে ঘুরছো কেন? মিনুকে বাড়িতে একা ফেলে রেখে? মিনুকে কার কাছে ফেলে রেখে এসেছো তুমি বৌদি? বলো আমায়। কি বলবো তোমায় মন, আমার মেয়েটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না। দুটো টাকার জন্য কত জায়গায় হাত পেতেছি, কেউ আমাকে একটা টাকাও ধার দিল না। তোমার বড় বোন তো কত ধনী, তোমার বড় বোন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, একটা টাকাও আমাকে ধার দিল না। আচ্ছা বোন, তুমিই বলো না, গরিব হওয়া কি অপরাধ? আমরা গরিব বলে আমাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? বৌদি, তুমি এসব কি বলছো? তুমি আমার কাছে আগে আসলে না কেন? আমার কাছে কিছু জমানো টাকা রয়েছে, সেইগুলো তুমি এখন নিয়ে নাও। ওটা দিয়ে তুমি এক্ষুনি মিনুর চিকিৎসা শুরু করো। আমি তো জানিই না যে মিনু অসুস্থ। আর তা না হলে আমি নিজেই গিয়ে টাকাটা তোমায় দিয়ে আসতাম। কি বলছো তুমি বোন? তুমি এত গরিব মানুষ, তবুও তোমার জমানো টাকা আমায় ধার দেবে? বোন গো, তোমার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আরে মা, কেমন আছো তুমি? কতদিন পরে তোমাকে দেখলাম। এসো এসো মা, ঘরের ভিতরে এসো। সত্যি রে মা, তোকে আমি কতদিন পরে দেখলাম। তোকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় রে। তা জামাই বাবা জীবন কোথায় গেছে? তাকে তো দেখতে পাচ্ছি না। আর কি বলবো মা, তোমার জামাইয়ের তো কত কাজ। বাইরে ঘরে দৌড়াদৌড়ি করতেই সময় শেষ। সে কাজে গেছে মা, একটু পরেই চলে আসবে। তুমি বাড়ির ভিতরে এসো না মা। আর শোনো, তুমি কি ছোটর সাথে দেখা করে এসেছো, নাকি সরাসরি আমার এখানেই এসেছো? কার সাথে দেখা করার কথা বলছিস রে তুই? আমার ছোট মেয়ের সাথে? ছি 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 ছি। ওর সাথে যে আমি ওর বাড়িতে দেখা করতে যাব, ওর বাড়িতে তো একটা বসার জায়গাও নেই। তাই আগে তোর বাড়িতে এসেছি। তোর বাড়ি থেকে ওর বাড়িতে একটু যাব, তারপরে আবার বাড়ি চলে যাব। শোন রে মা, আগামী রবিবার তুই আর তোর বর আমাদের বাড়িতে চলে আসিস। তুমি আমাদের নিমন্ত্রণ করলে আমরা কি আর না গিয়ে থাকতে পারি বলো মা? তুমি নিশ্চিন্তে থাকো মা, আগামী রবিবার আমি আর আমার বর নিশ্চয়ই যাব নিমন্ত্রণ খেতে। আরে মা, তুমি, কতদিন পর তোমার
বসার কোনো জায়গা আছে? থাকিস তো একটা করে ঘরে, এটা কি বসতির জায়গা কোনো? কি আর করবো মা বলো, আমার বরের তো অত সামর্থ্য নেই। আমার বরের তো আর অত সামর্থ্য নেই যে একটা পাক্কা দালান কোঠা করবে, তাই এইখানেই দিন কাটিয়ে যাচ্ছি। আচ্ছা শোন শোন, তোর এত ফালতু কথা শোনার সময় আমার নেই। শোন শোন, আগামী রোববার তোর আর তোর বরের নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে। গিয়ে দুটো ডাল ভাত খেয়ে আসিস। আচ্ছা আচ্ছা মা, তুমি আমাদেরকে নিমন্ত্রণ করলে আর আমরা না গিয়ে থাকতে পারি? আমার জন্মস্থানটিকে আমি কতদিন হলো দেখিনি, সেই সুবাদে বাড়িটিকেও একবার দেখে আসবো। তুমি তো বাড়ির ভিতরেই আসছো না মা, এসো না, দুটো চিড়ে খেয়ে তারপরেই না হয় বাড়ি ফিরো। দরকার নেই বাবা আমার খাওয়ার, যে চিড়ে মুড়ি তুই আমাকে দিবি সেটা তোদের জন্য রেখে দে, তোদের 2-3 দিনের খাবার হয়ে যাবে। দে দে মা, বড় জামাইকে মাছের মাথাটা দে। খাও বাবা খাও, মন প্রাণ ভরে খাও। আর কি বলবো মা, তোমার বড় জামাইকে তুমি কতটা ভালোবাসো সেটা তো সে নিশ্চয়ই জানে। সবাইকে তোমার বড় জামাই বলতেই থাকে যে আমার শাশুড়ি আমার মায়ের মতো একদম। না মা, দেখা যাচ্ছে মাছের মাথা তো তুমি একটাই রান্না করেছো, সবটা কি তোমার বড় জামাইকে দিয়ে দেব? দিবি মানে আলবাদ দিবি, ওটা আমার বড় জামাইয়ের জন্যই রান্না করেছি। আর ছোট জামাইকে একটু ডাল দিয়ে দে, আমার বড় জামাই হচ্ছে বড় ঘরের ছেলে, সে খাবে মাছের মাথা। আর ছোট জামাই হচ্ছে গরিব ঘরের ছেলে, সে ডাল ভাত খেয়ে বড় হয়েছে, এই ডাল ভাতেই সে পুষিয়ে নেবে। মা, তুমি তো আগে থেকেই জানতে যে তোমার ছোট মেয়ের বড় অনেক গরিব, এত কিছুর পরেও তুমি কেন মা নিমন্ত্রণের কথা করে আমাদেরকে অপমান করছো? এইভাবে নিমন্ত্রণ করে অপমান করার অধিকার তো তোমাদের কারোরই নেই। এই ওঠো এখান থেকে, এখানে আমরা আর নিমন্ত্রণও খাবো না, এখনই ওঠো, ওঠো বলছি। আমার মা তার বড়লোক জামাইয়ের সাথেই নিমন্ত্রণ খাক, আমরা গরিব গরিবের মতোই থাকি। যা না, তোরা এখনই চলে যা, তোদেরকে আর কি হয়েছে বলতো, এখনই চলে যা আমাদের বাড়ি থেকে, এখনই চলে যা আমার বাড়ি থেকে। আমার বড় জামাইকে আমি মাথায় তুলে খাওয়াবো, তাতে তোদের কি, গরিব গরিবের মতোই থাক, এত বড় লোক হবার চেষ্টাও করবি না। ঠিক আছে মা, আর তোমাকে অপমান করতে হবে না, আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। মা, আমাকে ক্ষমা করে দে, তুই তোদেরকে নিমন্ত্রণ করে যে অপমান করেছি তার কোনোদিন তার ক্ষমার অযোগ্য, খুব অন্যায় করেছি মা, দয়া করে আমাকে ক্ষমা করে দে। এই গ্রামের মানুষের কাছে তোদের নামে অনেক সুনাম শুনেছি, তোদের মতো ভালো মানুষ এই গ্রামে আর একটাও নেই। এখানে ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি মা, আমরা হলাম গ্রামের গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, এতেই আমরা খুব সুখে আছি। আর যেভাবে পারি মানুষের সুখে দুঃখে মানুষের সাহায্য করি, এভাবেই আমাদের দিন কেটে যায়। আর আমাকে লজ্জা দিস না মা, আমি আমার ভুলের জন্য তোর কাছে ক্ষমা চাইছি।
শুধু টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে বিবেক বুদ্ধি আর মনুষ্যত্ব আবশ্যক। ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে।